এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2024-26 নিয়ে আলোচনা করব। এখানে আমরা সাবজেক্ট ম্যাথামেটিক্স বা গণিত নিয়ে আলোচনা করব। সিপিএস 3 আমরা ম্যাথামেটিক্সের চ্যাপ্টার 6 শুরু করেছিলাম, 6 নম্বর চ্যাপ্টারটি শুরু করেছিলাম গণিতের ধারণাকরণ। এর আমরা ইতিমধ্যে 3টি পর্ব আলোচনা করে ফেলেছি, যেখানে গুরুত্বপূর্ণ 10টি করে প্রশ্ন আলোচনা করেছি। এরপর আমাদের এখনও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে রয়ে গেছে, যেগুলো একটু বড় হবে, 7 নম্বরের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। সেগুলোকে আমরা আজকের পর্বে আলোচনা করব। এই পর্বটিকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, এখান থেকে আমরা দুটো ভাগে ভাগ করে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমাদের গণিতের 6 নম্বর চ্যাপ্টারের 4 নম্বর পর্ব। ইতিমধ্যে আমরা 3টে পর্বতে গুরুত্বপূর্ণ 10টি করে মোট 30টি প্রশ্ন আলোচনা করেছি, যেগুলো অবশ্যই চ্যানেলে ভিজিট করে তোমরা দেখো। আজকে প্রথম প্রশ্ন রয়েছে, ধারণা গঠনের ক্ষেত্রে শিক্ষকের অবদান বা ভূমিকা আলোচনা করো। এটা 7 নম্বরের জন্য আসতে পারে, অথবা পাঠ প্রশ্নের 4 নম্বরের জন্য আসতে পারে, কিংবা 2 নম্বরে আসতে পারে। যদি আসে তাহলে অবশ্যই 2 থেকে, যদি বলে দেয় যে দুটি ধারণা গঠনের ক্ষেত্রে শিক্ষকের 2টি ভূমিকা উল্লেখ করো, তাহলে অবশ্যই 2টি লিখবে। যদি বলে যে শিক্ষকের ভূমিকা উল্লেখ করে দাও, তাহলে অন্তত 3 থেকে 4টি লিখে দেওয়া উচিত। উত্তরে বলছে, শিশুরা সাধারণত 6 বছর বয়সে বিদ্যালয়ে। শিক্ষকের ভূমিকা হলো ইতিমধ্যে শিশুর মধ্যে যে অস্পষ্ট ধারণাগুলো গঠিত হয়েছে তা স্পষ্ট করে নতুন জটিল ধারণা শেখানো গঠনের প্রতি মনোযোগ দেওয়া। সেই সাথে প্রত্যেকটি স্তরে শিক্ষক শিক্ষার্থীদের নির্দেশ দেবে ও সাহায্য করবে। এই জন্য শিক্ষকের বেশ কিছু করণীয় ভূমিকা রয়েছে। এগুলি হলো, 1 নম্বর পয়েন্ট হচ্ছে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন। শিক্ষক সর্বদাই মনে রাখবেন যে ধারণা শিখনের সর্বাপেক্ষা কার্যকরী কৌশল। শিক্ষার্থীদের প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়া। এই প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্যে দিয়ে বস্তু সম্পর্কে আমরা যে জ্ঞান অর্জন করি তা ধারণা গঠন করতে সাহায্য করে আমাদের। প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন বলতে কি, যে বিষয়টি আমরা পড়াতে চাইছি শিক্ষার্থীদের, সেটির সাথে শিক্ষার্থীদের পরিচয় করানো প্রত্যক্ষভাবে, সরাসরি। ধরো, আমরা যদি কখনো শিক্ষার্থীদের জল সম্পর্কে বোঝানোর চেষ্টা করি, বা তাপ সম্পর্কে বোঝানোর চেষ্টা করি, বা আগুন সম্পর্কে বোঝানোর চেষ্টা করি, তাহলে অবশ্যই আমাদের শ্রেণীকক্ষের মধ্যে জল বা তাপের জন্য মোমবাতি, আগুনের জন্য মোমবাতি, দেশলাই কাঠি, এগুলো শিক্ষার্থীদের সামনে অত্যন্ত সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। আবার যদি কখনো আমরা পশু পাখি দেখানোর কথা বলি বা ভাবি, সেক্ষেত্রে আমরা যদি শিক্ষার্থীদের কোনো একটি স্বাভাবিক পরিবেশে চিড়িয়াখানায় নিয়ে গিয়েও তাদেরকে সেই সমস্ত পশু পাখি সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা দিতে পারি, তারা কেমনভাবে থাকে, কী করে ইত্যাদি। আবার সেটা যদি সম্ভব না হয়, তাহলে আমরা ভিডিও ক্লিপ দেখাতে পারি শিক্ষার্থীদের। এই হচ্ছে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন। পরের পয়েন্ট হচ্ছে বৈচিত্র্যময় অভিজ্ঞতা সুযোগ দান। কোনো বস্তুর সম্পর্কে ধারণা গঠন। শিক্ষক একটি বস্তুকে বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে তুলে ধরে শিক্ষার্থীদের বৈচিত্র্যের জন্য অভিজ্ঞতার সুযোগ সৃষ্টি করবেন। সেই বস্তুটির বৈশিষ্ট্য জানার জন্য নানা রকমের অভিজ্ঞতা সৃষ্টি করবেন। আমরা যদি আগুনের ব্যবহার শিক্ষার্থীদের পড়াই, তাহলে আগুনের ব্যবহার কিভাবে, কোন পর্যায় থেকে শুরু হয়েছে, আগুন আমাদের কি কি কাজে লাগে, কিভাবে সেটি দিন দিন উন্নত হচ্ছে, এই সব কিছু আমরা নানাভাবে দেখিয়ে শিক্ষার্থীদের বোঝাতে পারি, যাতে তার অভিজ্ঞতার সুযোগ ঘটে। আমরা যদি বন্য পশু ও পালিত পশুর কথা বলি, তারা কারা, কোন কোন ধরনের বন্য পশু আছে, কোন কোন ধরনের পালিত পশু আছে, পালিত পশুদের ধরন, কি পশুর মধ্যে বিভিন্ন ধরন আছে। যদি আমরা কুকুর বা বিড়াল বলি, তাদেরও অনেক রকমের কুকুর বা বিড়াল হয়। আমাদের এখানে বা আমাদের এই পরিবেশে এক ধরনের কুকুর বিড়ালরা অবস্থান করে। পাহাড়ি এলাকায় বা বরফের যে সমস্ত জায়গা আছে, সেখানে অন্য ধরনের কুকুর বিড়াল দেখতে পাওয়া যায় ইত্যাদি। বা পরিযায়ী পাখি, তারা কেমন আচরণ করে, কখন আসে, কোথায় থাকে, কীভাবে খাওয়া দাওয়া করে ইত্যাদি সম্পর্কে আমরা তাদের জন্য বৈচিত্র্যময় সুযোগের সৃষ্টি করতে পারি। 3 হচ্ছে নতুন ধারণার সঙ্গে অর্জিত ধারণার সমন্বয়। অর্জিত ধারণাকে বৃদ্ধি করে নতুন ধারণা গঠন করতে হয়, তা না হলে নতুন ধারণা অর্জন কঠিন হয়ে যাবে। সেই সাথে অর্জিত ধারণার সাথে নতুন ধারণার সূক্ষ্ম পার্থক্যগুলিও শিক্ষকদের তাদের সামনে উপস্থিত করতে হয়। পুরনো ধারণার সাথে বা অর্জিত যে অভিজ্ঞতা, তার উপর ভিত্তি করেই আমরা নতুন ধারণা গঠন করি। কারণ এর ফলে কী হচ্ছে, এই দুজনের সাথে আমরা লিঙ্ক করছি, এর ফলে আমাদের নতুন অভিজ্ঞতা গড়ে উঠছে। কিন্তু এই যে পুরনো অর্জিত ধারণাটি ছিল, সেটার সাথে বর্তমান ধারণার কিন্তু কিছু পার্থক্য আছে, সেটাও তাদেরকে বুঝিয়ে দিতে হবে। 4, বস্তুর প্রধান বৈশিষ্ট্যগুলির প্রতি মনোযোগ আকর্ষণ। বস্তুর প্রধান বৈশিষ্ট্যগুলির প্রতি শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করতে হবে। এর ফলে বস্তুর গুণাগুণ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা গঠন করতে পারবে। কোনো একটি বস্তুর গুণাগুণ সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে, যে বস্তুটি কী ধরনের, কী কাজে লাগে। আচ্ছা, যদি আমি ধরি মোমবাতিকে কেমন দেখতে, কী দিয়ে এটি তৈরি করা হয়, কী কাজে লাগে, কোন সময় থেকে মোমবাতি আমরা ব্যবহার করতে শুরু করি, কিভাবে এটি আমাদের সচরাচর প্রচলনে এলো, মোম এত দামি বস্তু ইত্যাদি সব কিছু মিলিয়ে মিশিয়ে আমরা তাদের জন্য সেই একটি বিষয়ের নানা রকম দিক তুলে ধরতে পারি। কী কী কাজে লাগে মোম,
মূর্ত বস্তুর দ্বারা পাঠদান। ধারণা গঠনের ক্ষেত্রে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে মূর্ত বস্তুর সাহায্যে পাঠদান শিক্ষার্থীরা বেশি উপকৃত হয়, ধারণাগুলো সুস্পষ্ট হয়, পাঠ প্রক্রিয়ায় তাদের মনোযোগ আকর্ষিত হয়। যখন আমরা একদম ছোট ছোট বাচ্চাদের পাঠদান করব, তাদেরকে অবশ্যই যে জিনিসটা সম্পর্কে আমরা বলবো সেই জিনিসটা যেন তাদের চোখের সামনে থাকে, সেটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এতে কী হবে, জিনিসটাকে তারা চিনবে, জিনিসটা সম্পর্কে তারা জানবে, এই জিনিসটার সামনে থাকলে তোমারও পড়াতে সুবিধা হবে এবং তারাও খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। পরের পয়েন্ট হচ্ছে পর্যবেক্ষণ দক্ষতার বিকাশ। শিক্ষার্থীদের মধ্যে পর্যবেক্ষণ দক্ষতার বিকাশ অত্যন্ত প্রয়োজন। সেই জন্য শিক্ষক কিন্তু ধৈর্য সহকারে শিক্ষার্থীদের মধ্যে যাতে পর্যবেক্ষণ দক্ষতার বিকাশ ঘটে তার দিকে খেয়াল রাখবে, শ্রেণীকক্ষে সেই ধরনের পরিবেশ সৃষ্টি করবে, শিক্ষার্থীদের প্রশ্নগুলির উত্তর দেবে। শিক্ষার্থীদের যখন কোনো বিষয় নিয়ে পর্যবেক্ষণ করবে, তার আগে তাকে যে বিষয়টি নিয়ে পর্যবেক্ষণ করাবে তার জন্য শিক্ষককে নিজের দক্ষতা তৈরি করতে হবে। সেই বিষয় সম্পর্কে শিক্ষকের যথেষ্ট জ্ঞান থাকতে হবে, শিক্ষককে সেই পরিবেশটি সৃষ্টি করতে হবে যাতে শিক্ষার্থীরা পর্যবেক্ষণে উৎসাহী হয় এবং তাকে সেই পর্যবেক্ষণ সম্পর্কে তারা যখন প্রশ্ন করবে সেগুলো সম্পর্কে কিন্তু সে যতই তুচ্ছ প্রশ্ন করুক তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে এবং তার প্রত্যেকটা প্রশ্নের উত্তর ধৈর্য সহকারে দিতে হবে। একই প্রশ্ন একাধিকবার করলেও তোমাকে উত্তর দিতে হবে। শিক্ষণ পদ্ধতি। ধারণা গঠনের ক্ষেত্রে শিক্ষণ পদ্ধতির ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। শিক্ষক শিক্ষাদানের ক্ষেত্রে যত কুশলতার সাথে সৃজনশীল শিক্ষণ পদ্ধতি ব্যবহার করবেন, তার সাহায্যে শিক্ষাদান করবেন, তাতে শিক্ষার্থীর আগ্রহ, মনোযোগ ও ধারণা উভয় দৃঢ় হবে। একজন শিক্ষক যত সুন্দর করে, যত সৃজনশীলভাবে একটি পাঠ পরিকল্পনা তৈরি করবে এবং সেই পাঠটি শিক্ষার্থীদের কাছে গিয়ে উপস্থাপন করবে নিজের কুশলতার সাহায্যে, তত কিন্তু শিক্ষা প্রক্রিয়াটি আকর্ষণীয় হয়ে উঠবে, শিক্ষার্থীদের কাছে তাদের ধারণাটি সুস্পষ্ট হবে এবং শিক্ষার্থীরাও শিক্ষককে পছন্দ করতে শুরু করবে। পরের পয়েন্ট হচ্ছে শিক্ষামূলক প্রদীপন বা উপকরণ। ধারণা সৃষ্টির ক্ষেত্রে শিক্ষামূলক প্রদীপন বা শিক্ষা উপকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে মনোবিজ্ঞানসম্মত শিক্ষা পদ্ধতি অনুসারে শিক্ষার্থীর ইন্দ্রিয় সক্রিয়তা যত বেশি, শিক্ষার্থীর সেই বিষয় সম্পর্কে ধারণা তত সুস্পষ্ট। সেই জন্যে দর্শন নির্ভর প্রদীপনের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ পরিচালন করলে শিক্ষার্থীর ধারণা অনেক সহজ হবে। শিক্ষা প্রদীপন বা উপকরণ ব্যবহার করতে হবে এবং এমনভাবে উপকরণগুলো ব্যবহার করবে যাতে শিক্ষার্থীদের চোখটি আকর্ষণ করতে পারে, শিক্ষার্থীর মনকে আকর্ষণ করতে পারে, শিক্ষার্থীরা যেন সেই বিষয়টির প্রতি আগ্রহী হয়ে ওঠে। কারণ তার মন, তার চোখ যত বেশি করে সেই জিনিসটির প্রতি আকর্ষিত হবে, তত সে তোমার কথাটি মন দিয়ে শুনবে। পয়েন্ট হচ্ছে ভাষা ব্যবহার। শিশু যখন ভাষা ব্যবহারে সক্ষম হবে তখন ভাষাকে সংকেত বা প্রতীক করে ব্যবহার করতে হবে। ধারণা গঠনে সচেষ্ট হওয়া প্রয়োজন। সেই সাথে শিশু যাতে ভাষার প্রত্যেকটি শব্দ অর্থ বুঝতে পারে সেদিকেও খেয়াল রাখতে হবে। এমনভাবে শিক্ষককে ভাষা প্রয়োগ করতে হবে যাতে শ্রেণীকক্ষে শিক্ষার্থীর ভাষা জ্ঞানও বৃদ্ধি হয়। এমন ভাষা প্রয়োগ করা যাবে না যেগুলো শিক্ষার্থী ওই বয়সে জানে না। সহজ, স্বাভাবিকভাবে, সুন্দর, স্পষ্টভাবে ভাষা উচ্চারণ করে শিক্ষার্থীদের বোঝাতে হবে এবং তাদেরকে এমনভাবে বোঝাতে হবে যাতে শিক্ষকেরও ভাষার যে ভঙ্গিমা, কথা বলার টোন, এগুলো এমন হবে যেগুলো শিক্ষার্থীদের আকর্ষণ করে এবং তারাও যাতে ভাষা জ্ঞানে দক্ষ হয়ে ওঠে এবং মৌখিকভাবে যোগাযোগ করতে তারা কুশলতা অর্জন করে। 32 নম্বর প্রশ্ন, সমবায় শিখন বলতে কী বোঝায়? এটা 2 নম্বরের প্রশ্ন। সমবায় শিখনের কথার অর্থ হলো নিজে শেখো, সেই সঙ্গে সহপাঠীদের শিখতে সাহায্য করো অথবা শেখার উপযোগী সহায়তা দান, মানে কোনো কাজ শিখতে তুমি সাহায্য করছো। শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা, মানে প্রত্যেক শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা সমস্ত আলাদা, সকলের এক হয় না। এই জন্য শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতাও দরকার। সমবায় শিখন ছোট দলের মধ্যে বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ থাকে। যখন দেখবে তোমাদের লেসন প্ল্যান করা হয়, বিশেষ করে মাইক্রো, 5 থেকে 10 জনের করে হয়তো একটি করে গ্রুপ করে দেওয়া হয় এবং এই 10 জন মিলে তোমরা গ্রুপে আলাপ আলোচনা করো। কেউ কাউকে পাঠ পরিকল্পনা তৈরি করতে সাহায্য করছো, কেউ কাউকে কীভাবে প্রশ্ন করতে হবে, কোন বিষয়টিকে কীভাবে, কোন দক্ষতাটিকে ব্যবহার করতে হবে, কোন আচরণাঙ্গটিকে কোথায় ব্যবহার করলে, কীভাবে প্রশ্নের মাধ্যমে ব্যবহার করলে ভালো হবে, সেই সবগুলো একে অপরকে শেখাচ্ছ, বোঝাচ্ছ, সাহায্য করছো। এই জিনিসটাই কিন্তু সমবায় শিখন, যে তোমরা 10 জনে মিলে একটি কাজ একে অপরকে সাহায্য করে করছো। এতে কারোর প্রতি হিংসা নেই, রাগ নেই, ক্ষোভ নেই, প্রতিপক্ষ কেউ কারোর নয়, সবাই একযোগে একসাথে কাজ করছো যাতে সমস্ত কাজটা ভালো হয়, তোমাদের টিম যাতে ভালোভাবে পারফর্ম করতে পারে। 33 নম্বর প্রশ্ন, সমবায় শিখনের প্রয়োগ সম্পর্কে আলোচনা করো। সমবায় শিখনের প্রয়োগগুলি হলো: 1. শিক্ষার্থীদের নিজস্ব অভিজ্ঞতা, পারস্পরিক বিনিময়। যে আমরা এই যে 10 জনের সবাই যে একরকমভাবে সব কিছু খুব পারদর্শী তা নয়। একজন খুব ভালো সমন্বয় সাধন দক্ষতা পারে, আরেকজন খুব ভালো শিশুকেন্দ্রিক দক্ষতা পারে, আরেকজন খুব ভালো অন্য দক্ষতাগুলি পারে, আরেকজন সবাইকে নিয়ে চলতে পারে, আরেকজনের হয়তো বাস্তব বুদ্ধি অনেক বেশি। এই সব মিলিয়ে তারা কী করছে, 10 জনে মিলে
10 রকম বিষয়টিকে একত্রিত করে একজন আরেকজনকে সাহায্য করছে। এইভাবে নিজেদের অভিজ্ঞতা পরস্পরকে বিনিময়ের মধ্যে দিয়ে তারা তাদের শিক্ষণ প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। 2, নিজের জানার তথ্য সহপাঠীদের জানানো। কোনো একটি বিষয় সম্পর্কে তোমরা কেউ ভালো জানো, তোমার হয়তো সেই বিষয়টি পড়েনি, অন্য কেউ সেই বিষয়টি জানার প্রয়োজন আছে, সেই বিষয়টি আমরা জানালাম। এটা হচ্ছে পরস্পরের মধ্যে তথ্য বিনিময় করা। এই পয়েন্ট, একত্রে তথ্য সংগ্রহ করা। কোনো কাজ আমাদেরকে দেওয়া হচ্ছে, সেটা আমরা একত্রে সবাই মিলে তথ্য সংগ্রহ করে সেই কাজটি সম্পূর্ণ করব। আমাদের যখন প্রজেক্ট করতে দেওয়া হয়, একটি গ্রুপ তৈরি করে দেওয়া হলো 5 জনের, সে 5 জন মিলে কিছু কিছু কাজ করে প্রজেক্টটিকে রেডি করা হলো। 4, নিজেদের সংগৃহীত নমুনা পাঠ্য উপকরণ অন্যের সাথে ভাগ করে নেওয়া বা ব্যবহার। ধরো তোমরা কোনো একটি পাঠ্য উপকরণ তৈরি করেছো, সেটি অন্যর কাজে লাগবে বা তার প্রেজেন্টেশনের সময় সেটিকে দরকার হতে পারে, সেটা তুমি তাকে দিয়ে দিলে। আবার সে হয়তো কোনো একটি লেসন প্ল্যান তৈরি করেছে, যেটি তুমি তোমার কাজে লাগাতে পারো, সে তোমাকে সেটা দিয়ে সাহায্য করলো। এইভাবে একজনের ভুল অন্যজনের সংশোধন করে দেওয়া। কোনো একটি কাজে তোমার কোনো ভুল হয়েছে, তোমার বন্ধু এসে সেই কাজটি কীভাবে ঠিক করে করতে হয় সেটা দেখিয়ে দিল। যার যে জায়গায় দুর্বলতা, সেই জায়গায় পরস্পরকে সাহায্য করা। কোনো একটি কাজে অন্যজন ভালো পারে না, কিন্তু বাকিরা কেউ ভালো পারে, সে তাকে বুঝিয়ে দিলে কীভাবে সুন্দর করে ভালো করে করতে হয়। ব্যর্থতার সময় সাহস ও উদ্যম জোগানো, যে হ্যাঁ আমরা পারবো, আমরা ঠিক করে নেবো, এটাই। 34 নম্বর প্রশ্ন, শিক্ষণের সমবায় শিক্ষণের উপযোগিতা বা গুরুত্ব লেখন। প্রথম বলছে, শিক্ষাদান প্রক্রিয়ায় সমবায় শিক্ষণের গুরুত্ব অপরিসীম। 1, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীর শিক্ষণ খুব ভালো হয়, একে অপরকে সাহায্য করে শিক্ষাটা খুব ভালো হয়। 2, এই প্রক্রিয়ায় শিক্ষার্থীর ধারণা ক্ষমতা উন্নতি ঘটে, যেহেতু আমরা কোনো একটি বিষয়কে নিজেরা ভালো করে দেখছি, জানছি, শুনছি, বুঝছি এবং তারপরে অন্যদেরকে আমরা সেটাকে বোঝাচ্ছি। কোনো বিষয় যদি তুমি অন্য কাউকে বুঝিয়ে দাও, তাহলে সেই বিষয়ের ধারণাটি তোমাদের কাছে আরও স্পষ্ট হয়ে উঠবে। 3, বিভিন্ন বিষয়ের অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের চাহিদার পরিতৃপ্তি ঘটে, যে একটি বিষয় না, একাধিক বিষয় সম্পর্কে আমরা জানতে পারছি, সেগুলো সমন্বয় করে আমাদের একটা নতুন অভিজ্ঞতা সৃষ্টি করছি। আর সমবায় শিক্ষণে শিক্ষার্থীর শিক্ষণ ও পারদর্শিতা অর্জনের ক্ষমতা বৃদ্ধি হয়। 5, সমবায় শিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতাপূর্ণ মনোভাব গড়ে ওঠে, সেই সাথে আত্মবিশ্বাস বাড়ে এবং তারা ক্রমশ স্বনির্ভর হয়ে ওঠে। পরস্পরকে সহযোগিতার মাধ্যমে নিজের মনের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হয়, হ্যাঁ আমি পারবো, এটা আত্মবিশ্বাস, এবং তারা এই পারবো জিনিসটার মধ্যে দিয়ে স্বনির্ভর হয়ে ওঠে। লাস্ট পয়েন্ট, সমবায় শিক্ষণ শিক্ষার্থীদের সামাজিক জীবন দীর্ঘ করে তোলার প্রয়াস করে। 35 নম্বর প্রশ্ন, সমবায় শিক্ষণ ও যৌথ শিক্ষণের মধ্যে প্রভেদ আলোচনা করো। সমবায় শিক্ষণ কথাটির অর্থ হলো নিজে শেখো এবং সেই সঙ্গে সহপাঠীদের শিখতে সাহায্য করো। যৌথ শিক্ষণ কথাটির অর্থ হলো একত্রে যৌথভাবে কোনো কাজ সম্পাদন করাকে বোঝায়। হতে পারে বোঝার চেষ্টা করা, পড়ার ক্ষেত্রে একত্রে পড়া, এগুলোকে আমরা যৌথ শিক্ষণ বলছি। সমবায় শিক্ষণে ছোট ছোট দলের মধ্যে, যে 5 থেকে 10 জনের মধ্যে দল, মিথস্ক্রিয়া সীমাবদ্ধ থাকে। যৌথ শিক্ষণের ক্ষেত্রে এর পরিসর বিস্তর। সমবায় শিক্ষণের 5 জনের ছোট ছোট দলের কথা বলা হয়, কিন্তু যৌথ শিক্ষণের ক্ষেত্রে শ্রেণীকক্ষের সকলকে একত্রিত করে পরস্পরের সহযোগিতা করে। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 5টা প্রশ্ন এখানে আমরা আলোচনা করলাম। এর আরও কিছু প্রশ্ন আছে, আরও অন্তত 5টি প্রশ্ন আছে, যেটা আমরা পরের পর্বে আলোচনা করব।